অনেকেই হয়তো ভাবেন যে শিবলিঙ্গ একটি মানুষের জননাঙ্গ, আবার অনেকেই ভাবেন যে শিবলিঙ্গ একটি পুরুষের জননাঙ্গ ও একটি মহিলার জননাঙ্গের মিলিত রূপ। সত্যিই কি তাই, না এর কোনো আলাদা কারণ রয়েছে? আর যদি নাই হয়ে থাকে তাহলে শিবলিঙ্গের আকার এরূপ হয় কেন? আরও একটি উদাহরণ দেখুন। এগুলি হলো প্রাকৃতিকভাবে গঠিত নর্মদা শিবলিঙ্গ এবং এগুলির আকার হলো উপবৃত্তাকার, কিন্তু পুরুষের জননাঙ্গের আকার কখনোই উপবৃত্তাকার হয় না। এবং ভালো করে লক্ষ্য করে দেখুন, এগুলির বেস বা কোনো ভিত্তি নেই, অর্থাৎ এগুলির সাথে যোনির কোনো সম্পর্ক নেই। আরও দেখুন, এই ধরনের শিবলিঙ্গগুলি শিবের অসীম দীর্ঘ আলোর স্তম্ভকে বোঝায়, যা পুরাণে বর্ণিত শিব, বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে তর্কের সমাধান করেছিল। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই শিবলিঙ্গগুলির মাঝের অংশ অষ্টভুজাকার। এবার ভেবে বলুন তো, মানুষের কোনো অঙ্গের আকার কি অষ্টভুজাকার হয়? আরও দেখুন, এটি হলো ওমকারেশ্বর শিবলিঙ্গ। এর নিচের ভিত্তি বা বেসটা কিন্তু বর্গাকার। এই যে ছবিটি দেখছেন, এটি হলো অমরনাথ শিবলিঙ্গ। এর নিচের কোনো ভিত্তি বা বেসমেন্টই নেই। তাই এগুলিই প্রমাণ যে শিবলিঙ্গ কোনো পুরুষ বা মহিলার দেহাংশকে দেখায় না। এবার অনেকেই প্রশ্ন করবেন, যদি শিবলিঙ্গ কোনো দেহের অংশ না, তাহলে এগুলির আকার এমন কেন হয় এবং নিচের যোনির আকারের বেসমেন্টটি কী জন্য ব্যবহার করা হয়? আচ্ছা চলুন, প্রথমে শিবলিঙ্গের আকার এরূপ কেন হয় সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেই। দেখুন, আমাদের মহান মুনি ঋষিরা কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। এবার তারা হয়তো কোনোভাবে জেনে গিয়েছিলেন যে একটি বিন্দু বা কোনো স্ফুলিঙ্গ থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যাকে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলা হয়। এবার তারা ওই বিন্দু আলোকেই পরমাত্মার রূপ দিয়েছিলেন। পরম ব্রহ্ম হিসাবে পুজো করার জন্য ওই বিন্দু আলোকেই পাথরে পরিণত করেছিলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনাদের মনে একটি প্রশ্ন এসে গিয়েছে যে একটি ছোট আলোর বিন্দু কিভাবে শিবলিঙ্গের আকার হয়। চলুন তারও প্রমাণ দিচ্ছি। তখনকার যুগে ছোট্ট আলোর শিখা বলতে প্রদীপের আলোই বর্তমান ছিল। এবার এই ছোট্ট প্রদীপের শিখাটা ঠিক করে লক্ষ্য করে দেখুন, কি শিবলিঙ্গের মতোই আকৃতি লাগছে, তাই না? দেখুন, তুলনার জন্য আমি শিবলিঙ্গটিকেও এর পাশে দিলাম। আচ্ছা, তাহলে ওই যোনির আকারের বেসমেন্টটা কী জন্য? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি অন্য ভিডিওতে দেব। শুধু আজকে এটা জেনে রাখুন,